চীন থেকে যুদ্ধ বিমান কিনছে সরকার, দর কষাকষির জন্য প্রস্তুত খসড়া চুক্তি, ইউরোপের তুলনায় কমবে খরচ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নেই দাবি আইনমন্ত্রীর, হুমায়ুন কবিরের বক্তব্যকে সিরিয়াসলি না নেয়ার পরামর্শ। নিজ দেশে ফিরতে লাখো রোহিঙ্গার সমাবেশ, প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় সমঝোতার সুযোগ দেখছেন না শামা ওবায়েদ। আন্দোলনে বাধ্য করছে সরকার, অভিযোগ বিরোধী দলের। 5 সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ 11 দলের। রংপুরে শ্বাসরোধেই 4 খুন, মেলেনিন ধর্ষণের আলামত, হত্যা মামলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর। প্রতারণার মামলা, সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন, আমি আতিকুর রহমান এবং আমি ইশরাত জাহান। চীন থেকে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কিনছে সরকার, এজন্য খসড়া চুক্তিপত্র তৈরি হয়েছে। এই তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, ইউরোপিয়ান ফাইটারের চেয়ে দাম কম হলেও মুখোমুখি যুদ্ধে চীনা যুদ্ধ বিমান বেশি কার্যকর। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু হাসিনা নয়, ভারতে পলাতক সব আসামিকেই ফেরত চায় বাংলাদেশ। এ সময় শেখ হাসিনার আত্মীয় প্রশ্নে চটে যান মন্ত্রী। এক দশক আগে ইউরোপ আমেরিকা থেকে যুদ্ধবিমান কেনার আলোচনা করোনাকালে থমকে যায় আর্থিক পরিস্থিতি বিবেচনায়। অন্তর্বর্তী সরকারের সময় চীন থেকে যুদ্ধবিমান কেনার প্রসঙ্গ সামনে আসে। মঙ্গলবার সরকারের নিয়মিত কার্যক্রম নিয়ে সচিবালয়ের ব্রিফিংয়ে আবার উঠে আসে যুদ্ধবিমান প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, চীন নির্মিত Z-10CE মাল্টিরোল যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার আলোচনার জন্য খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছে। MRC Z-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। সিমিলার কোয়ালিটির, এটা আমরা রাফাল বলি বা ইউরোফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু আবারও বলছি সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। ব্রিফিংয়ে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকারের মন্ত্রী উপদেষ্টারা। জানান, জ্বালানি পরিস্থিতি যথেষ্ট ভালো অবস্থায় যেতে 2 বছরের মতো সময় লাগবে। জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। দায়িত্ব নেয়ার পর প্রথম আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারতে পলাতক সব আসামিকেই ফেরত চায় বাংলাদেশ। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে বসা না। আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বা ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায় ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, বিটিভি সহ অন্যান্য সরকারি প্রচার মাধ্যমে আনুপাতিক হারে বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের খবরও প্রচার করতে বলা হয়েছে। তাদের খবরও প্রচার করতে হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দ্বৈত নাগরিকত্ব ছেড়ে সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এতে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর হুমায়ুন কবিরের জবাবকে সিরিয়াসলি না নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তো তার জ্বালা কেন হচ্ছে? দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে সোমবার এভাবে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও নিজেকে বাংলাদেশি হিসেবেই দাবি করেন প্রতিমন্ত্রী। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের বিশ্বাস আছে। তবে যেভাবে প্রশ্নের জবাব দিয়েছেন তাকে অপেশাদার ও আক্রমণাত্মক আখ্যা দিয়ে
নিন্দা জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া। উনি একটু ইনফর্মালি কথা বলছিলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অবশ্য প্রতিমন্ত্রীর জবাবকে ইনফরমাল ও ক্যাজুয়াল বলছেন। যদি আপনারা এটার কোনো ক্ল্যারিফিকেশন চান সেটা নিয়ে আমরা খোঁজ করে দেখতে পারি। আমার বেস্ট অপশন হচ্ছে তার কাছে জিজ্ঞেস করা। আপনারা জিজ্ঞেস করা হয়েছিল। আর আমি এটুকু আহ্বান জানাই, আমাদের সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন মানুষ, উনি আপনারা যদি মানে বক্তব্যটা পড়েন একরকম আর বক্তব্যটা যদি দেখেন তাহলে দেখবেন যে উনি একটু ক্যাজুয়ালি ইনফর্মালি কথা বলছিলেন। আমার কাছে এটাকে খুব সিরিয়াসলি না নেওয়াটাই উচিত হবে। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দ্বৈত নাগরিকত্ব ছেড়েই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে কোনো ব্যত্যয় ঘটেনি। প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। এর আগে আইনি সহায়তা দিতে সমাজসেবা অধিদপ্তর, মহিলা অধিদপ্তর ও আইনগত সহায়তা অধিদপ্তরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 9 বছরেও নিজ দেশে ফিরতে না পারার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা না পাওয়াকে দায়ী করেছেন রোহিঙ্গারা। মঙ্গলবার উখিয়া ও টেকনাফ ক্যাম্পে লাখো মানুষের জমায়েতে দ্রুত নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফেরানোর আকুতি জানান তারা। দাবি জানান রাখাইনের শান্তি ফেরানোর। দুহাত তুলে কাঁদছেন রোহিঙ্গারা, আকুতি জানাচ্ছেন নিজ দেশে ফেরার। ভিটে মাটি ছাড়া এমন লাখো রোহিঙ্গার কান্নায় মঙ্গলবার ভারী হয়ে ওঠে উকিয়া ক্যাম্প। গণহত্যার মুখে দেশ ছেড়ে পালিয়ে আসার 9 বছর পূর্ণ হওয়ার দিনে ঢাকা জমায়েতের পরিবেশটিও ছিল তাই শোকাচ্ছন্ন। 4 নম্বর এক্সটেনশন ক্যাম্পে এই জমায়েতে যোগ দেন বিভিন্ন ক্যাম্পের নানা বয়সী লাখো রোহিঙ্গা, যার আয়োজন করে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা। এ সময় সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন। বিপদের দিনে আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আবারও দাবি তুলেন প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর। আর দাস মানে কি সেফটি সিকিউরিটি লিয়ারে আর দাসের রাইট জিয়ান আছে ইয়ান দিয়ারে পুরা দুনিয়া তো দেখা আর বিশ সাধ্য হন্না গইলে আর হিন দিয়ারে দাস আর দেশ তারা যাই বল্লা বলি আর দাসে আর মগদ দায়িত্ব মাদা আর দুনিয়ায় কোন সুবিধা করি আর ব্যক্তি মিলে আর বর্মা মাদা আর ফারগ্রায় জন্য বেতরে। নাগরিকত্ব এবং নিরাপত্তার সাথে রাখাইনে ফিরতে চান রোহিঙ্গারা, তাই সেখানে শান্তি ফেরানোর দাবি তোলেন কমিউনিটির নেতারা। সাস্টেনেবল একটা সলিউশন করিব সব দুনিয়া ইয়ারা হেলাপ করি বললাম অপশন লইরে এই মজলিস আরম্ভ করা গিয়ে আর দেশত আর যাইতো চাই দে আর দেশত আই যাই বললাই বলি আর হক লই এরা আমার তার পারমিশন লাইব। বড় এই জমায়েতকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উকিয়া ক্যাম্পে জোরদার করা হয় পর্যাপ্ত নিরাপত্তা। আমাদের প্রত্যেক ক্যাম্প থেকেই আমাদের পর্যাপ্ত অফিসার ফোর্স এখানে ডিপ্লয় করা হয়েছে, এমনকি সাদা পোশাকধারীও ফোর্স মোতায়েন করা হয়েছে। উকিয়া ছাড়াও রোহিঙ্গাদের সমাবেশ ছিল টেকনাফের 26 নম্বর ক্যাম্পেও। আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ মিয়ানমার দ্বিপক্ষীয় সমঝোতার সুযোগ নেই। এক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ। সামনে সেপ্টেম্বরে ইউএনজি প্রেসিডেন্সি ইউএনজি হবে, সেশন হবে, সেখানে রোহিঙ্গার উপর আরেকটি গুরুত্বপূর্ণ সেশন, হাই লেভেল সেশন হবে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তো সেই জায়গাটা আমরা আশা করছি যে ওই সেশন থেকেও এই সমস্যা সমাধানের আরও কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে। গণভোটের রায়কে উপেক্ষা করছে সরকার, এমন অভিযোগ এনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এটি বাস্তবায়নে তাদেরকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার। 11 দলীয় ঐক্য থেকে এনসিপির সরে যাওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে প্রথমবারের মতো যান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা। সৌজন্য সাক্ষাৎ শেষে জামাত ইসলামের আমির বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার বিরোধী দলগুলোকে রাজপথের আন্দোলনে বাধ্য করছে। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করল এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকড আউট হয়ে গেল,
তখন আমরা স্বাভাবিকভাবে জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণেই তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলের সাথে বৈষম্যমূলক আচরণ করছে সরকার, যা ফ্যাসিবাদের রাজনীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন তিনি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আপনারা জানেন যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকেও দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে। জনগণের অধিকার আদায়ে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিকে 11 দলীয় ঐক্যে আসার আহ্বান জানান তারা। আরো যারা শক্তি, যারা নির্বাচনে হয়তো আমাদের সাথে আসতে পারেনি নানা কারণে, সেই সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। 5 সেপ্টেম্বর রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। এই কর্মসূচির ফলে ভোগান্তি হলে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এবং এই লং মার্চ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে ডবল রোড আছে। আমরা ট্রাফিক এবং পুলিশের সাথে কথা বলেছি, একটা রোড দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব, একটা রোডকে আমরা ফ্রি রাখার চেষ্টা করব, যেন সাধারণ মানুষের পরিবহন যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে। কাছে শেষ পর্যন্ত এই পর্যন্ত এরকম কোনো আশঙ্কা বা অন্য ধরনের কোনো নেগেটিভ কোনো খবর ইনফরমেশন আমাদের কাছে নাই। রংপুরে 4 খুনে ব্যবহার হয়নি কোনো ধরনের রাসায়নিক, শ্বাসরোধেই তাদের হত্যা করা হয়েছে, এই তথ্য জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। এদিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে। নতুন করে আটক করা হয়েছে এক যুবককে। রংপুরের সপরিবারে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার পর থেকে সামনে আসছে একের পর এক তথ্য উপাত্ত। গ্রেপ্তার সিদ্ধার্থ নামে এক আসামির পরিহিত শার্টের সাথে রংপুর মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর শার্টের মিল থাকায় চলছে তুমুল সমালোচনা। সিসিটিভির ফুটেজে দেখা যায় মরদেহ উদ্ধারের দিন টি শার্ট পরে ঘোরাঘুরি করছে সিদ্ধার্থ। তার বাবা বলছেন আটকের সময় পরনে ছিল গেঞ্জি, পরে কিভাবে শার্ট হলো জানেন না তিনি। দেখা গেল আর্জেন্টিনার শার্ট, আর আমি যখন বাচ্চাটাকে তুলে দিছি ওর গায়ে একটা ঘিয়ে কালার, একটা এক কালার গেঞ্জি ছিল, ওইটা পরে চলে গেছে। হ্যাঁ, যদিও পুলিশ বলছে ঘটনা অন্যদিকে মোড় নিতেই সামনে আনা হচ্ছে তুচ্ছ বিষয়টি। সবার ছেলেই সবার কাছে ভালো, কেউই চায় না যে এইরকম একটা ঘৃণ্য অপরাধের সাথে কারোর ছেলে জড়িত থাকুক বা আসুক, এটা তারা কেউই চায় না। সুতরাং তার বাবার কথাবার্তা এগুলো আমাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিক না। এদিকে ফরেনসিক প্রতিবেদন বলছে 4 খুনে মেলেনি দাহ্য পদার্থের ব্যবহার, শ্বাসরোধেই তাদের মৃত্যু হয়েছে, আলামত পাওয়া যায়নি ধর্ষণেরও। গলার ফাইন্ডিংসটাই আমরা বেশি পেয়েছি এবং আমরা মনে করছি যে শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। কেমিক্যাল দিয়ে ঝলসানো না, এটা হচ্ছে পচন প্রক্রিয়ারই একটা অংশ। পচন প্রক্রিয়ারই একটা অংশ, যে আপনার যে অংশটা এক্সপোজ থাকে সাধারণত সে অংশটা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং পুরো বডি অ্যাকচুয়ালি আস্তে আস্তে পচনের প্রক্রিয়াতেই কালো হয়ে যায়। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। হত্যা মামলায় এ পর্যন্ত 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ, আর জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সীমান্ত নামে আরেকজন যুবককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই কিংবা চাঁদাবাজির মতো অপরাধ যেন প্রতিদিনকার ঘটনা। গেল 1 সপ্তাহে শুধু মোহাম্মদপুর আর মিরপুরে এমন অপরাধ হয়েছে অন্তত 4টি। চ্যানেল 24-এর হাতে এসেছে সেই সব ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ। কাজী ফয়সাল জানাচ্ছেন বাকিটা।
18 আগস্ট রাত 11:12 রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান পুলিশ ফাঁড়িমুখী 4 নম্বর সড়ক। সিসিটিভি ফুটেজে দেখা যায় চাপাতি হাতে 3 ছিনতাইকারী জিম্মি করে একজনকে ছিনিয়ে নেয় মোটরসাইকেল। আবুল হোসেন নামের ওই ব্যবসায়ীর অভিযোগ, মাথায় চাপাতির আঘাতের পর ছিনতাইকারীরা নিয়ে যায় নগদ 98,000 টাকা এবং মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র। আমার তো পিছন থেকে বাড়ি দিছিল, তো বাড়ি দেওয়ায় আমি প্রচণ্ড ব্যথা পাইছি, বমি করছিলাম 2 বার। টোটালে 98,000 টাকা আর হলো একটা মোবাইল আর মোটরসাইকেল। 23 আগস্ট সন্ধ্যায় মোহাম্মদপুরের হাউজিং লিমিটেডে হৃদয় নামের এক সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম করে নিয়ে যাওয়া হয় 2টি মোবাইল ফোন ও নগদ অর্থ। ভুক্তভোগী হৃদয়ের ধারণা, পূর্বশত্রুতার জেরে তার উপর এমন হামলা চালিয়েছে গ্যাং সদস্য আন্ডার রাসেল, ক্যাপ্টেন মুন্না, কালাবিল্লাল, গালকাটা সাইফুল সহ আরও কয়েকজন। ও আইসে দৌড়ায়া, ও কোপ ছাড়তা না, ছাড়ছে ওই যে রাসেল। আর এখানে ওই যে পিছের জন মারছে আমাকে। আমি বলছি ভাই আমার কোপ দিও না, আমার তোমাকে যা লাগবে সব নিয়ে যাও। ওরা বলতেছে যে ওরা মাইরা ফেলা। আর 22 আগস্ট দুপুরে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিংয়ে চাঁদা না পেয়ে ভবন নির্মাণের কাজে বাধা দেয় দুর্বৃত্তরা। এর আগে গেল 17 আগস্ট মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় সকাল 8:30টার দিকে মাত্র 16 মিনিটের মধ্যে পরপর 3টি মোটরসাইকেল চুরি হয়। টোটাল আমাদের 3 জনের বাইক চুরি হয়। ঋণ নিয়ে বাইক কিনেছেন? কত টাকা দিয়ে কিনেছেন? বাইক না 2,25,000। এর মধ্যে 70,000 এখনো বাকি আছে। রাজধানীতে একের পর এক লাগামহীন এমন অপরাধ প্রসঙ্গে পুলিশ বলছে প্রতিটি ঘটনায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, জড়িতদের ধরতে চলছে অভিযানও। ঢাকা একটা অনেক বড় শহর, তো এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে এবং কিছু জায়গা আছে অপরাধ প্রবণ। যেসব ঘটনা ঘটে সাথে সাথে কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে, মানে অপরাধ সংগঠিত হলেও তারা যে আইনের ফাঁক বলে বেঁচে যায়, ব্যাপারটা এরকম না। সেই সাথে পুলিশ বলছে এমন অপরাধ দমন ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা এবং স্থানীয় নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। কিভাবে নগরবাসীকে নিরাপদ রাখা যায় সেই বিষয়ে তৎপর আছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। অর্থ প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে। রাত 8:30টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় 2008 সালে ডিএমপি গুলশান থানার ওই প্রতারণা মামলায় বিদিশা এরশাদের 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। আগামীকাল আদালতে হাজির করা হবে বিদিশা এরশাদকে।